সালাম আলাইকুম। আজাইরা প্যাচাল একটু আজাইরা প্যাচাল পারি। এই যে ভাই বোনের সম্পর্ক, এটা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে। সিরাজগঞ্জে মাস তিনেক আগে একটা যুবকের নাম ছিল হলো শামীম। ওর লাশ পাওয়া যায় একটা ওই কচুরিপানায় ভরা একটা পুকুরের মধ্যে। এটা নিয়ে রহস্য উদ্ঘাটনের জন্য খুব চেষ্টা হচ্ছিল। পুলিশ চেষ্টা করে ৩ মাস পরে পুলিশ এটা উদ্ঘাটন করতে পারছে। দেখা গেল এই শামীমের নিজের আপন বোন, বড় বোন, সে কোথায় একটা চাকরি করত, ছোট চাকরি, মানে হয় এনজিওতে। তো সে চাকরির পাশাপাশি দেহ ব্যবসা করত, নিজ বাড়িতে দেহ ব্যবসা। কাস্টমার আসতো বাড়িতে সন্ধ্যার পরে। তো এই নিয়ে বোনের সাথে মনোমালিন্য হয়। তো একদিন সে এবার কাস্টমারের সাথে ঘরের ভিতরে সে ওই হাতে নাতে ধরে ফেলে আর কি ছোটো ভাই। তো এতে ছোটো ভাইয়ের খুব বড় একটা অপরাধ হয়ে গেছে। এরা কয়েকজনকে দিয়ে এই শামীমকে ধরে এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে ওই বোন উপস্থিত থেকে তাকে হত্যা করে তার গায়ে অ্যাসিড দিয়ে জ্বালায় দিয়েছে। তারপরে লাশটা নিয়ে কচুরিপানার কাছে ফেলে দিয়েছে। চিন্তা করে যাই, বোন, বড় বোন। যাই হোক, পুলিশকে ধন্যবাদ যে পুলিশ এটাকে রহস্য উদ্ঘাটন করতে পারছে এবং অ্যারেস্ট করছে বোনকে, রেশমা খাতুন, তাকে অ্যারেস্ট করছে। ভাই বোনের সম্পর্কগুলা কি নষ্ট হয়ে যাবে? যাচ্ছে তাহলে। আমার একটা বোন আছে, ছোট বোন, গ্রামে থাকে। ছোট বোন মানে ছোট নয়, ছোট বোন মানেও তার সে দাদি নানি হয়ে গেছে। তো এখনও খুব কম যাওয়া হয় গ্রামে, যদি কখনো যায়, মানে যখনই যায়, আসার সময় তার চোখ দুটো ওই ছলছল হয়ে থাকে। ভাই বোনের সম্পর্ক, এই সম্পর্কের একজন বোন তার ভাইকে হত্যা করে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। সম্পর্কটা কোথায় চলে গেল? আরেকটা এই যে ইয়েতে চিরাঙ্গের পটিয়া, ভাই ভাই, বড় ভাই আর ছোট ভাই। তো এদের ভাই ভাই হচ্ছে পরিমল সর্দার আর বিমল সর্দার, দুই ভাই। দুই ভাইকে নিয়ে পারিবারিকভাবে ঝগড়া হতেই পারে, ঝগড়া হয়েছে। এখন ঝগড়ার এক পর্যায়ে মানে একটা বড় ভাই একটা চার থাপ্পড় হয়তো দিয়েছে, দিতেই পারে। তো সেটা নিয়ে ছোট ভাই গিয়ে গাছে, আম গাছে দড়ি দিয়ে ঝুলে গেছে, আত্মহত্যা। তো এখন থেকে দেখতেছি এই যে এই সম্পর্কগুলো অটুট থাকে। একটু আপনারা সবাই আমরা এই সম্পর্কগুলোকে বজায় রাখার জন্য একটু তৎপর হই। আমরা তো একাকী হয়ে গেছি, এমনি অসামাজিক হয়ে গেছি। বড় বড় পরিবার আর নাই, পরিবার ভাঙতে ভাঙতে একদম ছোটো হয়ে একেবারে আমরা এক জায়গায় এসে ঠেকে গেছি, নিজের এক মানে একক কেন্দ্রীভূত। সেখান থেকে আমরা অন্তত ভাই বোনের সম্পর্কগুলো তো ঠিক রাখি। এই যে শিশু ধর্ষণ তো একটা এত আকারে বেড়ে গেছে, হচ্ছে, অহরহ হচ্ছে। গত বছর একটা এতে হয়েছিল আপনার এই সোনারগাঁয়ে একটা শিশু ধর্ষণের কেস। সেটা শিশুটাকে রাত্রিবেলায় 7-8 বছরের শিশু, তাকে ওই মুখ বন্ধে আটকে রেখে তাকে ইয়ে করছিল, ধর্ষণ করছে। যখন শিশুটা মারা যায়নি, বেঁচে ছিল। তো ওই 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 লোকের নাম হলো, সেই ইয়ং ছেলেটার নাম হলো মারুফ। তো তার পরিবার কেস করলে মারুফ কিছুদিন পালিয়ে থাকে। কিছুদিন পালিয়ে থাকার পরে আবার সে ওই চলে আসছে এরিয়ায়। আসার পরে এখন ওই যে বাদী ওই কেসে, তাদের উপরে চাপ সৃষ্টি করছে যে তোমরা এই কেস তুলে নাও। তো এই নিয়ে বাদ অনুবাদ। মারুফের বাবা মানে
মাসুম মিয়া, বাবা তার ধর্ষক ছেলে প্লাস আরও কয়েকজন গিয়ে ওই বাদীর বাড়িতে দেয়, বাদীকে মারধর। বাবা নিজের ছেলেকে শেল্টার দিচ্ছে, হ্যাঁ তুমি ধর্ষণ করছো, ভালো কাজ করছো বাবা। এ পর্যায়ে গিয়ে আমরা পৌঁছে গেছি, সমাজ ওখানে গিয়ে চলে গেছে। আর একটা খবর, এই পূজার মধ্যে গত পরশু দিন গাজীপুরের কাশিমপুর থানার সুরবাড়ি পূজা কমিটির সহসভাপতি ভদ্রলোক হচ্ছে ভজেন্দ্র সরকার, বয়স 55 বছর। সে একটা 8 বছরের একটা শিশু, মুসলিম মেয়ে, তাকে ফুসলায় ডেকে নিয়ে পাশে নিয়ে তাকে ধর্ষণ করছে। চিন্তা করেন, একটা পূজা চলছে তাদের উৎসবের মধ্যে, উৎসবের সভাপতি তিনি কমিটির, তিনি এই কাজ করছে একটা 8 বছরের শিশুকে, মুসলিম মেয়েকে। এটা নিয়ে কিন্তু মিডিয়ায় কোনো খবর নাই, কোনো মিডিয়া এটা নিয়ে লেখেনি, কেউ কোনো খবর এটা প্রচার করেনি কোনো মিডিয়া। এবং জাস্ট আপনি কল্পনা করেন, ওই ভজেন্দ্রর জায়গায় একটা দাড়ি টুপিওয়ালা একজন মৌলবী, আর ওই 8 বছরের শিশুটা একটা হিন্দু মেয়ে, তাহলে কী হতো না, কী দাঁড়াতো, মিডিয়া কী করতো? প্রথম আলো কয়টা প্রতিবেদন লিখত? এইগুলো সমাজের যে দর্পণ, মিডিয়া যদি এগুলো হাইড করে, কার ভয়ে? তাহলে মিডিয়া এখনও পর্যন্ত 1 বছর হয়ে গেছে, এই হাসিনা পালাই গেছে, এরপরে মিডিয়া চালাচ্ছে কারা? সব মিডিয়া কি ইন্ডিয়ান দ্বারা প্রভাবিত? ভাবতে কিছুটা অবাকই লাগছে। সেই দিনাজপুরের ইয়াসমিন, প্রথম আলো কোথায় নিয়ে গিয়ে ঠেকিয়েছিল তারে? আর একটা 8 বছরের শিশু, এর বেলায় প্রথম আলো নিশ্চুপ। সেই কি মাসুম ভাট্টি টাট্টি যারা ছিল, সেই সুশীল মহিলা নারীবাদী, কোথায় তারা? যাক, এদের বিষয়ে আর না বলাই ভালো। এরা কোনোদিনই মানে সহজ পথে আসবে না। এরা সবসময় এই ভাড়াটের দালাল, এরা দালালই থাকবে। এটা এই দেশের নারী শিশু নির্যাতনের ভার কিন্তু অনেক রেট অনেক বেড়ে গেছে। সম্প্রতি একটা রিপোর্টের থেকে জানা যাচ্ছে যে এই জানুয়ারির থেকেই সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 363 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে 397, মানে 400 জন, 397 জন শিশু ধর্ষণ হয়েছে 9 মাসে। তার মানে দিনে 2 জনেরও বেশি করে নারী ধর্ষিত হচ্ছেন। এখন কোনো প্রতিকার নাই। তো কি বলবো আমরা, আইনশৃঙ্খলা বাহিনী তারা কি নীরবেই থাকবে না? কেউ এইসব বিষয়গুলোতে তৎপর হবে কখনো? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ভেরি ফানি ম্যান, যেখানে যান উনি ফান করে ওই সিচুয়েশনটাকে নিজের আন্ডারে নিয়ে নেন, খুব সুন্দর সুন্দর কথা বলে হাসতে হাসতে। তো স্যার এদিকে একটু খেয়াল দেন না, একটু অ্যাক্টিভ করেন। এইভাবে যে এই যে ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে শিশু ধর্ষণ, প্লিজ সেভ দেম, সেভ দ্য চিলড্রেন। একটু আরেকটা, এটাও কিন্তু খুব একটা নিউজ। লালবাগে এক ভদ্রলোক ভাঙ্গাড়ি ব্যবসা করে, জীবন মিয়া, 40 বছর বয়স। সকালবেলায় তার বাড়িতে বাসায় ওই সারপোকার, তো সারপোকার সমস্ত ঘরে সারপোকার ওষুধ দিয়ে সে চলে গেছে দোকানে নিয়ে, রাত্রে ফিরে আসে। সেদিন আর তার বাসায় ওয়াইফ টাইফ সব মায়ের বাড়ি গেছিলো, সে কেউ ছিল না। তো উনি একাই ওই বাসায় জানলা দরজা বন্ধ করে রাত্রে শুয়ে থাকেন। রাত্রে তো জানলা দরজা বন্ধ করতে হয়, চোর ভয়। উপরে যারা থাকেন তারা হয়তো খোলা রাখেন, কিন্তু নিচতলায় যারা থাকেন সব তো বন্ধই রাখতে হয়। তো এই ভদ্রলোকও বন্ধ করে যথারীতি শুয়ে গেছেন। ওই যে সারপোকার ওই ওষুধের কি গ্যাস, ওইটা রুম একদম বিষাক্ত হয়ে ভদ্রলোক মারা গেছেন অন দ্য বেড। তো এই ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করা উচিত।
বেশ করে এই পয়জন নাড়াচাড়ার ব্যাপারে। আচ্ছা, এই যে এবার আমাদের ইউনূস স্যার আমেরিকা থেকে ফিরে আসলেন। ওনার সফরসঙ্গী তো যারা ছিলেন তাদের ভেতরে এনসিপির যারা ছিলেন, আখতার হোসেন এবং তাসনিম জারা, ওনাদের খুব সাকসেসফুল সফর হয়েছে। যদিও আখতার হোসেনের পরে অ্যাটাক হয়েছে, কিন্তু উনি খুব ওইগুলোকে অগ্রাহ্য করে যেভাবে উনি বীরত্বের মতো ভাষণ টাষণ দিয়ে আসছেন, ভেরি গুড। তো ওনাদের ওই ইয়েতে এয়ারপোর্টে ভিআইপি ফটকের ওখানেই আর সাংবাদিকরা ঘিরে ধরছে, একটা সাংবাদিকের সাথে কথা বলছে, সাংবাদিক সম্মেলন। তো তাকে রিসিভ করার জন্য আবার এই ইয়ং চ্যাপ সব গেছে তাকে, দুইজন নেতাকে রিসিভ করার জন্য। তো তারা ওইখানে ওই জোরে স্লোগান দিচ্ছে। তো সাংবাদিকরা ওই তাদের নিষেধ করছে যে আমরা একটু নিচ্ছি, এটা সাংবাদিক সম্মেলন হচ্ছে, আপনারা চিৎকার করেন না, একটু প্লিজ সাইলেন্ট থাকেন। তো এইটা নিয়ে বাগবতনরা, এবং তারা সাংবাদিকের সাথে আবার দুর্ব্যবহার করছে। এবং এর ফলে সাংবাদিকরা বলছে যে আমরা এখন থেকে ওই যে আক্তার এবং ডক্টর জারা এদের সংবাদ সম্মেলন আমরা বয়কট করব। এটা ঠিক না। তরুণরা বাধাহীন, এটা ঠিক, তরুণদের কন্ট্রোল করা মুশকিল। তারা এটাই তারুণ্যের ওটা নিয়মই সেটাই। তারপরেও তরুণদের বলবো যে তোমরা তো বাবা রাজনীতি করতে আসছো, তবে একটু সহনশীল হও, এটিকেট কিছু মেনে চলতে হবে তো তোমাদের। আচ্ছা, এই জিনের বাদশা, আমরা তো সব শুনে আসছি জিনের বাদশা। তো জিনের বাদশার থেকেই পরী রানীর গল্প কেউ শুনছেন নাকি? পরী রানীও আছে, শুধু জিনের বাদশাই নাই, জিনের আবার পরীর আবার রানীও আছে। তো এরকম একজন রানী পাওয়া গেছে আপনার জয়পুরহাটের ওই কালাই উপজেলায়। উনি হলো, ওনার ওই পরীর নাম হয়েছে বানেসা পরী। উনি বিভিন্ন কায়দায় আর কি বিভিন্ন রোগ বালাই সারিয়ে দেয় জিনের মাধ্যমে। মানুষের হার্টের অপারেশন, ওই ব্রেন টিউমার, সমস্ত কিছুর অপারেশন উনি ওই জিনের দ্বারা করে দেন। খুব ভালো ব্যবসা, প্রায় অনেক দিন, প্রায় 10 বছর থেকে তিনি এইসব করে আসছেন। এবং প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে, পানি পড়া দেয়, বিভিন্ন ধরনের কলা কৌশল, গাছগাছড়া এরা দেয়। আর বেশি জটিল হলে জিন তখন তাকে অপারেশন করে। তো তার শুধু ওই সিরিয়াল, এখন এমন অবস্থা তার শুধু সিরিয়াল নেওয়ার জন্য 30 টাকা দিতে হয়। তারপর তার ফিস তো আছে, অন্যান্য বিষয়গুলো তো আছে। তো সিরিয়ালে নেওয়ার জন্য 30 টাকা ফি। তো প্রতিদিনই প্রায় মানে কয়েক লাখ টাকা তার ইনকাম, এত রোগী হচ্ছে এখন। তো এই আঙ্গুলের মধ্যে ইঞ্জেকশন দেয়, কি দেয়, জিনে দেয়, জিনে তো আর খারাপ ভুল জিনিস দেয় না, সঠিকই দেয়। তো এইভাবে চিকিৎসা চলছে। তো এই চিকিৎসার এই খবর সংগ্রহ করতে গেছিল সাংবাদিকরা। তো অর্থাৎ এই চিকিৎসার বৈধতা সম্বন্ধে প্রশ্ন করা হলে তারা সরাসরি আবার মাস্তানি করছে। তারা সরাসরি বলছে যে আমাদের টাকার দরকার, আমরা এটা করছি, পারলে ঠেকান, সাংবাদিকরা বলছে। এখন এইটা তারা এই করছে, স্থানীয় লোকজন, স্থানীয় প্রশাসন সবাইকে হাত রেখেই তাদের এই প্রতারক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবাই জানে, কেউ বাধা দিচ্ছে না। এটা তো একটা ফৌজদারি অপরাধ, সবার চোখের সামনে এটি ঘটে যাচ্ছে বছরের পর বছর, ফৌজদারি অপরাধ, অথচ কেউ এগিয়ে যাচ্ছেন এটা বন্ধ করার জন্য। এটা ওই ভূতের গল্প, জিনের গল্প বলি। 3 বন্ধু ওই জাহাজে যাচ্ছিল, তো জাহাজে গিয়ে ওরা ওই জাহাজ ডুবিতে এক দ্বীপে, নির্জন এক দ্বীপে যাই পৌঁছে গেছে। তো দ্বীপে ওইটা খুঁজতে খুঁজতে একটা ওই পাইছে, চেরাগবাতি, আলাউদ্দিনের সেই চেরাগবাতি। তো চেরাগবাতি ঘষা দিতে জিন বেড়ায় আসছে। তো জিন বলছে তোমাদের 3 জনের একটা একটা করে আমি খায়েশ পূর্ণ করবো, বলো তোমার কী চাও। তো একজন ভারতীয় ছিল, বলছে যে ভাই আমি তো ভারতীয়, এই বিপদে পড়ে গেছি, তুমি আমাকে ভারতে পাঠিয়ে দাও। তো ভারতে পাঠিয়ে দিল। আরেকজন বলছে আমার বাড়ি বাংলাদেশ, তুমি বাংলাদেশ পাঠিয়ে দাও। তো ওকে বাংলাদেশ পাঠিয়ে দিল। তৃতীয়জন বলছে যে ভাই আমার তো বাড়িতে কোনো আত্মীয় স্বজন কেউ নয়, আমার এই 2জন বন্ধুই ছিল,
তো তুমি আমার এই বন্ধু দুজনকে এনে দাও। তো ঠিক আছে, আবার ওই দুজনকে ব্যাক করে দ্বীপে এনে দিলাম। রমেশান বেগমের ট্রিটমেন্টও এরকমই হবে। এই পাওনাদারদের কবলে পড়ে মানুষ কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আপনার একটা হলো সাদুল্লাপুর উপজেলার একটা রূপনাথপুর গ্রাম। সেখানে এক ভদ্রলোকে বৃদ্ধ এক ভদ্রলোক, বলতে গেলে হতদরিদ্র, একটা টিনের বাড়ি আছে তার সম্বল। সে এক লোকের কাছ থেকে 1,000 টাকা ঋণ নিয়েছিল, সময় মতো দিতে পারেনি। তো কী হয়েছে, সে ওই যার কাছে ঋণ নিয়েছিল সে এসে তার ঘরের কয়েকখানা টিন খুলে নিয়ে গেছে। এটাকে কেউ ওই স্থানীয় মেম্বার ছিল, ছিল, তাদের কাছে যাওয়ার পরে তারাও ওইটাকে রুখতে পারেনি, নিয়ে গেছে অলরেডি। তার স্ত্রী বলতেছে যে আমাদের এখন মাথা গোজার ঠাঁই নাই, এখন এই বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে কষ্ট পাচ্ছি। তো মানুষ 1,000 টাকার জন্য একটু ঘরের টিন খুলে নিয়ে যাবে, 2টা দিন রাত সহ্য করতে পারতো, অন্য কোনো ব্যাপারে ইয়ে করে নিতে পারত। এটা কোন ধরনের অবিচার? স্থানীয় লোকের দেখা উচিত এই ধরনের লোক কেন করলো, তাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা উচিত। আরেকটা অন্য ধরনের একটা খবর, এটা হলো আমাদের ফজু পাগলার খবর হচ্ছে যে ওই যে রাজশাহীর যে এক সমন্বয়ক তার বাড়িতে ঢুকে, এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে 10 লাখ টাকার চাঁদাবাজি করতে যে ধরা পড়লো, সেই নাম হলো কি ফারিয়া আক্তার তমা। তো ফারিয়া আক্তার তমা তো এখন ওই যে ইয়েতে আছে, অ্যারেস্ট আছে। তো আমাদের এই ফজু পাগলা উনি বলতেছেন যে অ্যাডভোকেট, তো উনি বলছেন যে আমি এই ফারিয়া আক্তারের কেস আমি লড়ব। কারণ এই ফারিয়া আক্তার আমার বাড়ির সামনে গিয়ে বলছিল, চিৎকার করছিল, স্লোগান দিয়েছিল যে ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না এখান থেকে। সেই মেয়ে এখন চাঁদাবাজিতে ধরা পড়ছে, এখন তাকে আমার ছাড়াতেই হবে। ফজুল্লার কথা, আমি ওই মেয়েটার পক্ষে কোর্টে লড়ব। উনি আরও বলছেন যে আমি ছাড়াবো না কেন, এরা তো আমাদের মেয়ে। তিনি আসলে একজন বয়োবৃদ্ধ লোক এবং একজন মুক্তিযোদ্ধা, দেশের প্রতি তো তারাও আছেই। তো বলছে যে এরা আমাদের মেয়ে, এগুলোকে জামাত নষ্ট করছে, এদের তো আবার আমাদের ঠিক করতে হবে। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই। গুড, থ্যাংক ইউ ফজল রহমান ভাই, থ্যাংকস। বাচ্চাদের মানসিক সমস্যা, এটা আমরা সবাই জানি বিষয়টা, তারপরেও এটাতে কিছু করা যাচ্ছে না। বাচ্চারা এই দিনকে দিন ইন্টারনেটে আসক্ত হয়ে যাচ্ছে। তো এটা সাম্প্রতিক একটা সমীক্ষায় দেখা যাচ্ছে 38.2% শিক্ষার্থী পড়াশোনার কাজে ইন্টারনেট ব্যবহার করেন। তার মধ্যে 67.75% অবসর সময় কাটাতে, 42.9% যোগাযোগের প্রয়োজনে, আর 24.9% অনলাইন গেম খেলে বা ভিডিও দেখতে, 12.6% অনলাইনে কেনাকাটা করতে, আর 8% অর্থনৈতিক প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে 17.8% ইন্টারনেটে পর্ন দেখেন। সাইবার ক্রাইম, বাজি ধরা, বোলিং করা প্রভৃতি অপ্রীতিকর কাজের সঙ্গে এরা সংযুক্ত হয়ে গেছে। 23% ধীরে ধীরে অন্তর্মুখী হয়ে পড়ছে, 35% ডিপ্রেশনে এবং বিভিন্ন ধরনের মানসিক চাপ অনুভব করছে, 20% সামাজিকভাবে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। 20% এরা নাম্বারটা কিন্তু ভেরি হাই। প্রাথমিকভাবে ইন্টারনেটের স্থান হিসেবে তারা নিজেদের কক্ষটাকে বেছে নেয়। এটা বেডরুম কালচার, এর ব্যাপকতা নির্দেশ করে, যা অপেক্ষাকৃত কম নজরদারির মধ্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ তৈরি করে। বাপ মাও যায় না তাদের রুমে, তারা যা ইচ্ছা তাই করে। তো এটা কিন্তু একটা খুব আসছে, কামিং ডেজ আর ভেরি ডিফিকাল্ট টু এই ছেলেদের জন্যে। তো এইগুলো আমার দেখা দরকার। আমরা সবাই জানি ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও কেন জানি গার্ডিয়ানরা অতখানি মানে কেয়ার নিচ্ছেন না। হয়তো অনেক কারণ আছে, গার্ডিয়ান সময়ও পান না, এটাও একটা কারণ। তারপরে এদের বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখেন।
আমরা সবাই এটা দেখি। ইন্টারনেট অপব্যবহারের কারণে সুসাইড বাড়ছে, এটাও একটা চিন্তার বিষয়। আচ্ছা যাক, এই আজকে জামাতের যে ইয়ে হয়ে গেল, মিটিং মিছিল হয়ে গেল, জামাতের মিটিং মিছিল হয়ে গেল আজকে, এই নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে। দেখ, বিশ্বের সবাই যেখানে করছে সেখানে জামাতি বা পিছিয়ে পড়ে থাকবে কেন? গুড। তারা কি বলছে আজকে, জামাতের যে গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলছেন, মুসলমানরা শহীদ হতে জানে কিন্তু পরাজয় বরণ করতে জানে না। তাই শাহাদতের সিঁড়ি বেয়ে এবং শহীদের রক্ত পিচ্ছিল এই পথ ধরেই স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। কবে দাঁড়াবে জানি না, হোপ ফর দ্য বেটার, হয়তো একদিন দাঁড়াবে। এটা অনেক দিন আমরা সেই 68 সালের যুদ্ধের পর থেকে শুনে আসতেছি, দাঁড়াবে। দাঁড়ানোর জন্য কে কী করছে, এই মিটিং আর মিছিল বাইতুল মুকার করেই এরা দাঁড়িয়ে যাবে হয়তো, হয়তো বা। তো আচ্ছা, এবার আর একটা একটু কাহিনী, এটাও একটা ভালো কাহিনী। পাবনার এই চাটমোহর উপজেলার ঈদগাহ নামকরণ কী হবে? এই নামকরণ নিয়ে মারামারি। একজন এক দল বলতেছে, ওরা বলতেছে যে আটলঙ্কা ঈদগাহ মাঠ নাম দিতে হবে। আর আরেক পাশের গ্রামের ওরা বলতেছে যে না, এটা দিতে হবে আটলঙ্কা বন্যাগাড়ি ঈদগাহ মাঠ। ওই বন্যাগাড়ি গ্রামের ওরা বলতেছে ওদের নামটা অ্যাড করে দেওয়ার জন্য আটলঙ্কা ঈদগাহ মাঠ, ওরা বলতেছে বন্যাগাড়ি। এই নিয়ে মারামারি, এবং সেই তুমুল মারামারি দুই গ্রামের, এবং 20 জন হসপিটালে। এখন কি বলবেন, এটা পাবনাতে মেন্টাল হসপিটাল তো এমনি হয়নি, আবার রিজন তো বুঝতে পারছেন। আচ্ছা, এবার ভারতের সেনাপ্রধান হুঁশিয়ার, সাবধান। উনি একেবারে বলে দিছে কড়া কথা, সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ না করলে মানচিত্র থেকে পাকিস্তানের অস্তিত্ব মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। তিনি বলছেন, যদি পাকিস্তান মানচিত্রে তাদের অবস্থান ধরে রাখতে চায় তবে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি এটা আজ বলছেন রাজস্থানের এই অনুপগড়ে একটা সামরিক ঘাঁটিতে। ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না। প্রথম সিঁদুরে, অপারেশন সিঁদুরের প্রথমে তো ভারতীয় বাহিনী দয়া দেখিয়েছে পাকিস্তানকে, তাই পাকিস্তান সে বেঁচে গেছে। এবার আর কোনো দয়া দেখাবে না। দে আর ভেরি ক্রুয়েল নাও, দে ওয়ান্টস ভিক্টরি। জেনারেল ত্রিবেদী আরও বলেন, অপারেশন সিঁদুরের যে দয়া দেখিয়েছি আর দেখাবো না। এবার আমরা এমন কিছু করবো যা পাকিস্তানকে ভারতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের স্থান ধরে রাখতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। উনি আবার লাস্টে ভগবানের ইচ্ছাও দিয়েছেন, যে সেনাপ্রধান বলেন, ভগবানের ইচ্ছা থাকলে আপনারা শিগগিরই একটি সুযোগ পাবেন। সেনাদের বলতেছে শুভকামনা রইল। গুড। এক্সকিউজ মি, একটা গল্প, একটা যোগ দিয়ে শেষ করি। যে কয়েকজন বন্ধু মিলে রেস্টুরেন্টে খেতে বসছে। তো রেস্টুরেন্টে টিভিতে দেখে যে শহরে এক জায়গায় আগুন ধরেছে। এক বন্ধু তাড়াতাড়ি উঠছে, এদিকে আমাকে এখন যেতে হবে, শহরে আগুন ধরছে, আমাকে এখনই যেতে হবে। তো বলছে, কী ব্যাপার, তুই কবে আবার এই ফায়ার সার্ভিসে চাকরি পেলি, কবে জয়েন করছিস? বলছে, না ফায়ার সার্ভিসে না, পাগল, জেনিফারের ফাদার ওই ফায়ারম্যান, এখন বাড়ি ফাঁকা, এখন আমাকে যেতে হবে।
তো যাই হোক, ত্রিবেদী স্যার ফাঁকা বাড়িতে অনেক কিছু বলতেই পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।